গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কে যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 12টি অঙ্কের একটা সেট আজকে করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে 3,437 টাকা মূল্যে একটি পোশাক বিক্রি করলে লাভের মান 3,338 টাকা মূল্যে বিক্রি করলে ক্ষতির মূল্যের চেয়ে 75% বেশি। 50% লাভের জন্য বিক্রয় মূল্য নির্ণয় করো। তার মানে কি বলেছে না, 3,437 টাকায় যে বিক্রি করলে তোমার যে লাভটা হবে আর 3,338 টাকায় বিক্রি করলে তোমার যে ক্ষতিটা হবে, এই লাভের পরিমাণটা ক্ষতির চেয়ে 75% বেশি। ঠিক আছে, এবার ধরি আমরা জিনিসটার ক্রয় মূল্য বা সিপি সমান সমান X টাকা। এবার দেখো 3,437 টাকায় বিক্রি করলে লাভ কত হবে। 3,437 টাকায় বিক্রি করলে লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 3,437 মাইনাস X, এত টাকা সে লাভ করছে। আর 3,338 টাকায় বিক্রি করলে তার ক্ষতি কত হবে। যখন ক্ষতি হয় তখন হয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত এখানে X, বিক্রয় মূল্য 3,338 টাকা, এটা হচ্ছে তার ক্ষতি। এবার কি বলেছে দেখো, X মাইনাস 3,338 টাকা, এই যে এই টাকায় বিক্রি করলে তার যত টাকা ক্ষতি হবে আর এখানে তার যত টাকা লাভ হয়েছিল, লাভটা ক্ষতির চেয়ে 75% বেশি। ঠিক আছে, এবার দেখো যদি ক্ষতি 100 টাকা হয় তাহলে লাভ কত হবে, 75% বেশি, মানে 175 টাকা। আর যদি ক্ষতি 1 টাকা হয় লাভ হবে 175/100, তার মানে 7×25 175 আর 4×25 100, মানে 7-4 টাকা। তাহলে দেখো যে ক্ষতি যেটা হবে তার সঙ্গে 7/4 দিয়ে গুণ করলে তবেই আমরা লাভের অঙ্কটা পাবো। তাহলে এইখানে এই দুটো সমীকরণ, এটা লাভ হয়েছে এটা ক্ষতি হয়েছে, এটাকে সমান করতে গেলে কি করতে হবে, ক্ষতিকে 7/4 দিয়ে গুণ করতে হবে, তবে সমান হবে। কারণ লাভটা 7/4 ভাগ বেশি হয়েছিল, তাই আমরা এই দুটো সমীকরণকে সমান করতে গিয়ে ক্ষতিকে 7/4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা 7/4 দিয়ে গুণ হবে। এইবার এটাকে সমাধান করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে এটা করি, 4×7 28, 8, 3×4 12, 13, 14, 4×4 16, 1 17, 3×4 12, 1 13, মাইনাস 4x সমান সমান 7x, মাইনাস 7×8 56, 6 হাতে 5, 3×7 21 আর 5 26, 3×7 21, 22 23, 3×7 21, 22 23। তাহলে এইটাই পাশে আসলে 7×4 11x সমান সমান এটাই পাশে আসলে যোগ হয়ে যাবে। তাহলে 8×6 14, 4 হাতে রইল 1, 6×4 10 আর 1 11 হাতে রইল 1, 3 আর 7 10 আর 1 11 হাতে রইল 1, 3 3 6 আর 1 7, 2 আর 1 3। তাহলে x সমান সমান এটা 11 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে x সমান সমান হবে 3×11 33, 4×1 41, 3×11 33, 8×1 81, 7×11 77, 4×4 44, 4×11 44। তাহলে ক্রয় মূল্য 3,374 টাকা। এবার বলে যে 50% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, না বিক্রয় মূল্য হবে হচ্ছে 50% লাভ, মানে 150/100, ক্রয় মূল্যের সঙ্গে গুণ করে দিই, তাহলে 3/2, 2 দিয়ে কাটলে 2 1 2, 6 2 12, 8 2 16, 7 2 14, 3 দিয়ে কাটলে 3×7 21। দেখো এককের অঙ্ক নিলে আমরা কি হবে, 1 এসছে, 1 একটা অপশানে আছে, অতএব উত্তর 1, 5,061 টাকা। আচ্ছা, পরের অঙ্ক বলেছে আশিসের কাছে 1,218 টাকা আছে। সে তার ছেলে অরুণ এবং মহেশের মধ্যে ভাগ করে দেয় এবং তাদেরকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলে। দেখা গেছে যে 11 এবং 12 বছর পর অরুণ এবং মহেশ যথাক্রমে একই পরিমাণ অর্থ পেয়েছেন। আশিস মহেশকে কত টাকা দিয়েছিল? মনে করি আশিস তার বড় ছেলে অরুণকে X টাকা দিয়েছে আর ছোট ছেলে মহেশকে Y টাকা দিয়েছে। 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করেছে এবং 11 বছর এবং 12 বছর পর অরুণ ও মহেশ একই টাকা পেয়েছে। তাহলে অরুণ X টাকার 11 বছর পরে 10% ছাড়ে কত টাকা পাবে, না অরুণ পাবে হচ্ছে X × 1 + 10/100 টু দি পাওয়ার 11। অরুণ এটা 11 বছর পরে পাবে। আর মহেশ 12 বছর পর কত টাকা পাবে, মহেশের আসল Y, তাহলে Y × 10/100 টু দি পাওয়ার 12। তাহলে এই দুজনেই মোট একই টাকা পাবে, তাহলে এই দুটো সমান সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো X/Y সমান সমান 1 + 10/100 টু দি পাওয়ার 12, আর নিচে হবে 1 + 10/100 টু দি পাওয়ার 11। এই 11 আর 12 কেটে যাবে, তাহলে থাকবেটা কি, থাকবে X
বাই ওয়াই সমান সমান 1 প্লাস 10 বাই 100। তাহলে এটা শূন্য শূন্য কেটে গেল। তাহলে এখানে দেখছি এক্স বাই ওয়াই সমান সমান হবে হচ্ছে 10 একে 10 আর একে 11, 11 বাই 10। তার মানে কি হচ্ছে এক্স ইস টু ওয়াই মানে হচ্ছে 11:10। তাহলে এবার কি বলেছে মহেশ কত টাকা পাবে। তাহলে মহেশের টাকার পরিমাণ কত হবে না মহেশের আনুপাতিক ভাগাহার কত হবে। মহেশের আনুপাতিক ভাগাহার হবে হচ্ছে 10 বাই 11 প্লাস 10 মানে 21। এটা ইন্টু মহেশের প্রাপ্ত টাকার পরিমাণ, এটা ইন্টু মোট টাকা মানে 1218। এবার কেটে দিই হবে হচ্ছে 5 8 58। তাহলে মহেশ পাবে হচ্ছে 58 ইন্টু 10 মানে 580 টাকা। উত্তর 2। আচ্ছা পরের অঙ্ক বলেছে একজন পিতা এবং পুত্রের বর্তমান বয়সের যোগফল। পুত্রের বর্তমান বয়সের 4 গুণের চেয়ে 18 বছর বেশি। 5 বছর পর পিতার বয়সের 4 গুণ পুত্রের বয়সের 16 গুণের চেয়ে 8 বছর কম হবে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের মধ্যে পার্থক্য হলো। তাহলে কি বলেছে না ধরি পিতার বয়স এক্স, এটা হচ্ছে পিতার বয়স, আর পুত্রের বয়স হচ্ছে সমান সমান ওয়াই। তাহলে কি বলেছে একজন পিতা পুত্রের বর্তমান বয়সের যোগফল। তাহলে পিতার বয়স বর্তমান ধরেছি এক্স, পুত্রের বয়স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই বর্তমান বয়সের যোগফল পুত্রের বর্তমান বয়সের 4 গুণের চেয়ে 18 বছর বেশি। পুত্রের বর্তমান বয়স মানে ওয়াই, ওয়াইয়ের 4 গুণ মানে 4y, তার থেকে 18 বছর বেশি মানে 4y প্লাস 18। তাহলে এটার থেকে আমরা কি পাচ্ছি না এক্স, 4yটা এই পাশে আসলে হবে হচ্ছে -3y সমান সমান 18। এটা 1 নম্বর সমীকরণ। এবার হচ্ছে 2 নম্বর কি বলেছে দেখো, বলেছে যে 5 বছর পর পিতার বয়সের 4 গুণ। 5 বছর পর পিতার বয়স কত হবে, 5 বছর পর পিতার বয়স হবে এক্স প্লাস 5। তাহলে এর 4 গুণ মানে ইন্টু 4 সমান সমান পুত্রের বয়সের 14 গুণের চেয়ে 18 বছর কম। তাহলে পুত্রের বয়স কত ওয়াই, ওয়াই 5 বছর পর হবে ওয়াই প্লাস 5 এর 14 গুণ মানে এটাকে 14 দিয়ে গুণ করলাম, এর থেকে 8 বছর কম মানে -8, তাই তো। এবার এটাকে যদি সরলীকরণ করি তাহলে 4x প্লাস 4 5 20 সমান সমান 14y সমান সমান 5 14 70 -8। তাহলে দেখো 4x মাইনাস 14y এ পাশে নিয়ে আসলাম, আর এটা 70 থেকে 8 গেলে হবে 62, আবার 20টা এ পাশে গেলে বিয়োগ হবে 62 থেকে 20 গেলে হবে 42। তাহলে দেখো এইখান থেকে যদি সব উভয় দিক থেকে কমন নিয়ে কেটে দিই তাহলে 2 কমন গেলে কত হবে 4xটা হয়ে যাবে 2x মাইনাস 14yটা হয়ে যাবে 7y, আর এটা হবে 21। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে এবার সমাধান করতে হবে। তা কী করবো না 1 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করে 2 থেকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে কী কত হবে 2x মাইনাস 6y সমান সমান 18 দুগুণে 36। এবার যদি বিয়োগ দিয়ে দিই, বিয়োগ করলে নিচের সাইনগুলো চেঞ্জ হয়, তাহলে এক্স এক্স কেটে গেল, মাইনাস ওয়াই সমান সমান -15 মানে ওয়াই সমান সমান 15। পুত্রের বয়স হচ্ছে কত 15, ওয়াই সমান সমান 15 হয়েছে। এবার পিতার বয়স বার করব। তাহলে ওয়াইয়ের মান আমি এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে কী হবে না এক্স মাইনাস 3 গুণ 15 মানে 3 15 45 সমান সমান 18। তাহলে অতএব এক্স সমান সমান 18 প্লাস 45 মানে হচ্ছে 8 5 13 3 হাতে রইল 1, 4 আর 1 5 আর 1 6 63 বছর। তাহলে পিতার বয়স হচ্ছে 63 বছর। এবার কি বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সে পার্থক্য। 63 মাইনাস 15, 63 মাইনাস 15 মানে হচ্ছে 48। উত্তর 3। আচ্ছা পরের অঙ্ক বলেছে কঠিন সিলিন্ডারের আয়তন 5852 সেন্টিমিটার কিউব এবং উচ্চতা 38 সেন্টিমিটার। কঠিন সিলিন্ডারের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বলেছে নিকটতম পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, আর পাই সমান সমান 22/7 ব্যবহার করুন। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছে না সিলিন্ডারের আয়তন বলেছে 5852 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা কি জানি সিলিন্ডারের আয়তনের ফর্মুলা, সিলিন্ডারের আয়তনের ফর্মুলা আমরা জানি পাই r²h। তাহলে এটাই সমান সমান 5852। তাহলে এবার এখান থেকে আমরা r² সমান সমান 5852 বাই পাই মানে 22 নিচে গেল, ওপরে 7, আর এইচ বলে দিয়েছে দেখো 38। তাহলে 38টা এখানে নিচে চলে আসলো। এবার 22 11 দুগুণে 22, এটা 5 11 55, 56 57 58, 3 11 33, 11 দুগুণে আছে, আবার 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 38 দিয়ে 7 বার যাবে। তাহলে r² সমান কত হলো 7 7 49। তাহলে r সমান 7।
এইবার কি বলেছে, সিলিন্ডারটার সমগ্র তলের ক্ষেত্রফল। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কাছে জানি না, 2πr r প্লাস এইচ। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর কত, আর 7 বেরিয়েছে, আর 7 প্লাস এইচ, এইচ মানে 38। তাহলে 7 7 কেটে গেল, 22 দুগুণে 44 ইন্টু 38 প্লাস 7 45। তাহলে 44 ইন্টু 45। এইবার দেখো, এটা তোমাকে গুণ করতে হবে না। দেখো এককের অঙ্কগুলো দেখো, 9, 0, 4 আর 6। দেখো এখানে 4 5 20, তাহলে এককের অঙ্ক আসবে 0। তাহলে উত্তর কোনটা হবে? অবশ্যই উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 111, a গুণ b সমান সমান 27 এবং a গ্রেটার দেন b হয়, তাহলে a মাইনাস বি বাই a প্লাস বি এর মান নির্ণয় করো। ঠিক আছে, কার মান বার করতে বলেছে? বলেছে a মাইনাস বি বাই a প্লাস বি। আমরা এটা সমান সমান কে, তার মানে কে এর মান বার করতে বলেছে। প্রথমেই আমরা করব কে স্কোয়ার। কে স্কোয়ার করলে কি হবে না, এটা হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার। উপরে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি জানি না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আর নিচে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি জানি না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। উপরে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 111 আর 2ab, 2 গুণ 27। আর নিচে আছে 111 প্লাস 2 গুণ 27। তাহলে 27 দুগুণে 54, 111 থেকে 54 বাদ দিলে কত হবে? 57। আর নিচে 111 প্লাস 54 মানে 165। তাহলে দেখো কে স্কোয়ার সমান 57 বাই 165, কিন্তু আমাকে বার করতে হবে কে এর মান, তাই তো? আমি তাহলে কে সমান সমান কত হবে? √57 বাই 165। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে সরলীকৃত করুন বলে একটা সরল দিয়েছে। তা সরলটা কি বলেছে না, 4096 এর এখানে 6 থাকা মানে টু দি পাওয়ার 1/6 প্লাস 50625 টু দি পাওয়ার 1/4 প্লাস 21952 টু দি পাওয়ার 1/3 প্লাস 3364 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এরপরে আমরা এটাকে সরল করি। এ দেখো 4096, এটাকে যদি বর্গমূল করি তাহলে এটা কি হবে না, লাস্টে 6 কোন কোন সংখ্যার বর্গমূল হয়? লাস্টে 6 সাধারণত বর্গমূল হয়, দেখো 4 স্কোয়ার 4 অথবা 6 হবে। ঠিক আছে, তাহলে লাস্টে আমাদের হবে হচ্ছে 4 অথবা 6। ঠিক আছে, তাহলে এই দুটো বাদ গেল। এবারে বাকি থাকলো 40। 40-এর আগের বর্গ সংখ্যা কি? 40-এর আগের বর্গ সংখ্যা 36, সেটা কার বর্গ? 6-এর বর্গ। তাহলে এটা হবে 6। এবার 6-এর সঙ্গে 4 হবে, 64 হবে না 66 হবে, সেটা ব্যাপার। তাহলে আমরা সাধারণত কী করব, 6-এর পরের সংখ্যা কি? 6-এর পরের সংখ্যা 7, তাহলে 6 গুণ 7 করব। 6 7 42, 42টা 40-এর থেকে বড়, তাহলে এটা 64 হবে, মানে ছোট সংখ্যাটা হবে। যেহেতু 6-এর পরের সংখ্যাটা আর 6-এর গুণফল 42, 40-এর থেকে বড় হচ্ছে, সেহেতু আমরা ছোট সংখ্যাটা নেব। তাহলে এটার বর্গ হচ্ছে 64-র বর্গ, তাহলে 64 স্কোয়ার টু দি পাওয়ার 1/6। আচ্ছা, তারপরে লাস্টে 5 আসে কোন দুটি সংখ্যার বর্গের কোন সংখ্যা? এটা সহজ, 5-এরই স্কোয়ার একমাত্র 5 হয়, তাহলে রইল হচ্ছে 506। এই 506-এর আগে বর্গ সংখ্যাটা কত না, আগের হচ্ছে 22-এর স্কোয়ার 484, সেটাই। তাহলে হবে এটা 22, তাহলে এটা হচ্ছে 225 এর স্কোয়ার টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, এবার হচ্ছে 21953 টু দি পাওয়ার 1/3, মানে এটাকে ঘন করতে হবে। তাহলে ঘন করলে কি হবে? দেখো 21952, এটাকে যদি আমরা উৎপাদক করি, প্রথমে 4 দিয়ে যাবে, 4 5 20, 4 4 16, 4 32, 4 32, তারপরে আবার 4 দিয়ে যাবে, 4 1 4, 3 4 12, 4 7 28, 4 2 8, আবার 4 দিয়ে যাবে, 3 4 12, 1 13, 4 4 16 আর 3 4 12। আর এটা তাহলে কত? এটা হচ্ছে 7-এর কিউব, আর এটা হচ্ছে 4-এর কিউব, মানে 4 7 28-এর কিউব। তাহলে এটা হবে 28 কিউব টু দি পাওয়ার 1/3। আর এইটা আবার দেখো লাস্টে 4, লাস্টে 4 কোন সংখ্যার বর্গ হয় না, লাস্টে 4 হয় 2 অথবা 8।
তাহলে আমরা 2/8 লিখে রাখছি, কারণ 2 স্কোয়ার 4 আর 8 64, তাহলে লাস্টে 4 আসছে। আর সামনে আছে কত? 33। 33-এর আগের বর্গ সংখ্যা কি? 5 5 25। তাহলে এবার কত? 2 না 8 নেবো? না, 5-এর পরের সংখ্যা কত? 5-এর পরের সংখ্যা হচ্ছে 6। 5 6 30। দেখো 33-এর থেকে 30 ছোট, তাহলে আমরা বড় সংখ্যাটা নেব, মানে এটা হবে 58। তাহলে এইবার দেখো 64 মানে এটা 4-এর কিউব, তাহলে 4-এর কিউব তার স্কোয়ার, সেইটা টু দি পাওয়ার 1/6। এটা হচ্ছে 15 স্কোয়ার তার স্কোয়ার তার টু দি পাওয়ার 1/4। আর এটা কিউব কেটে দিলে এটা 28, আর এটা দেখো 58। ঠিক আছে, এবার দেখো 4 3 2 6, 4 4 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/6 প্লাস 15 টু দি পাওয়ার স্কোয়ার, এই 15 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4 প্লাস 8 8 8 16, 5 2 7, 1 8 86। তাহলে এটা হচ্ছে 4 6 কেটে গেল 4, প্লাস এটাও 4 4 কেটে গেল 15 প্লাস 86। তাহলে 6 আর 5 11 আর 4 15 5, হাতে রইল 1, 8 আর 1 9 আর 1 10, 105। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে ধরা যাক এ বি এবং সি ডি দুটি সমান্তরাল রেখা এবং পি কিউ একটি ভেদক, যাতে পি কিউ যথাক্রমে আর বিন্দুকে এ বি এবং সিডিকে এস বিন্দুতে ছেদ করেছে। যদি কোণ বি আর পি সমান সমান 2x + 13 ডিগ্রি এবং কোণ ডিএসপি সমান সমান 3x - 22 ডিগ্রি, তাহলে কোণ সিএসপি নির্ণয় করো। তাহলে আমরা কি বলেছে? ধরা যাক এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা, তাহলে এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সিডি সরলরেখা। আর কি বলেছে? পি কিউটা ভেদক, এটা হচ্ছে পি কিউ, যেটা আর বিন্দুতে এ বিকে ছেদ করেছে, তার মানে এটা আর, এবং সিডিকে এস বিন্দুতে ছেদ করেছে। এইবার কি বলেছে? যে কোণ বি আর পি, কোণ হচ্ছে এই যে বি আর পি, এই কোণটার মান বলে দিয়েছে 2x + 13 ডিগ্রি। আর কোণ ডিএসপি এই কোণটার মান বলে দিয়েছে 3x - 22 ডিগ্রি। ঠিক আছে, এইবার কি বলেছে? না সিএসপি কত, মানে সিএসপি এই কোণটার মান তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এইবার দেখো যেহেতু এ বি আর সিডি সমান্তরাল আর পি কিউ ভেদক, সেক্ষেত্রে কোণ বি আর পি সমান সমান কোণ ডিএসপি, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এখানে বি আর পির মান বলে দিয়েছে কত? না 2x + 13 ডিগ্রি, আর এটার মান বলে দিয়েছে 3x - 22 ডিগ্রি। তাহলে দেখো এই 3xটা এইদিকে নিয়ে আসলে 2x - 3x সমান সমান -22 ডিগ্রি -13 ডিগ্রি, তাহলে -x সমান সমান -35 ডিগ্রি। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, x সমান সমান 35 ডিগ্রি। তাহলে দেখো এই যে ডি কোণ ডিএসপি এর মান কত? না এটা বলেছে 3x - 22 ডিগ্রি, তাহলে 3x মানে 3 × 35 - 22 ডিগ্রি, তাহলে 3 35 কত? 3 5 15, 3 দিকে 9 আর 1 10, 105 - 22 ডিগ্রি, তাহলে সমান সমান 3, 105 থেকে 22 গেলে 83 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 83 ডিগ্রি। এইবার দেখো সিডি একটা সরলরেখা এবং পিএস এটা এর উপরে একটা ছেদক, তাহলে কি হবে? কোণ সিএসি প্লাস কোণ ডিএসপি সমান সমান 180 ডিগ্রি। তাহলে দেখো সিএসপির মানটা বার করতে হবে, আর ডিএসপি কত? ডিএসপির মান বলে বেরিয়েছে হচ্ছে 83 ডিগ্রি, আর এটা 180 ডিগ্রি। তাহলে আমরা কোণ সিএসপিটা আমরা জানি না, এটাই বার করব। তাহলে অতএব কোণ সিএসপি সমান সমান 180 ডিগ্রি -83 ডিগ্রি, মানে সমান সমান 97 ডিগ্রি। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি দলে পুরুষ, মহিলা এবং শিশু রয়েছে, তাদের মধ্যে 20% পুরুষ, 50% মহিলা এবং বাকিরা শিশু, এবং তাদের গড় ওজন যথাক্রমে 45 কেজি, 50 কেজি এবং 50 কেজি। এই দলটির গড় ওজন কেজিতে কত? তাহলে কি বলেছে দেখো, ধরি মোট লোক সংখ্যা হচ্ছে 100 জন। ঠিক আছে, তাহলে 20% পুরুষ, মানে মেন 20% পুরুষ হলে 100 জনের 20 জন হচ্ছে পুরুষ। তারপরে কি বলেছে? না 50% মহিলা, তাহলে 50% মহিলা হলে ওমেন, 100 জনের 50 জন হচ্ছে তাহলে ওমেন, বাকিরা শিশু।
তাহলে বাকিরা শিশু কত হবে না 50 আর 20 70%, তাহলে বাকি হচ্ছে 30%। 30% হচ্ছে চিলড্রেন মানে 30 জন চিলড্রেন। এবার কি বলেছে তাদের গড় ওজন যথাক্রমে 45 কেজি, তাহলে এই 45 কেজি, তাহলে পুরুষদের গড় ওজন 45 কেজি, তাহলে পুরুষদের যদি গড় ওজন 45 হয় মোট ওজন কত হবে 20 × 45 মানে হচ্ছে 900 কেজি। আচ্ছা, মহিলাদের গড় ওজন বলে দিয়েছে 50 কেজি, তাহলে 50 × 50 মানে 2500 কেজি। আর বাচ্চাদের গড় ওজন বলেছে 50 কেজি, তাহলে 30 × 50 1500 কেজি। তাহলে মোট ওজন কত হচ্ছে 0 0 5 5 10 8 9 19 2 আর 1 3 1 4 4900 কেজি। তাহলে মোট ওজন যদি 4900 কেজি হয়, আমার কতজন সদস্য আছে 100 জন, তাহলে গড় ওজন 4900 বাই 100 মানে 49 কেজি। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ব্যবসা শুরু করার জন্য অলোক, গীতা এবং সুরেশ যথাক্রমে 56,000, 52,000 এবং 69,000 টাকা বিনিয়োগ করলো। বছর শেষে মোট মুনাফা অর্জিত হলো 76,700 টাকা। অর্জিত মোট মুনাফার 31% দাতব্য কাজে দান করা হলো এবং বাকি অংশ তাদের বিনিয়োগের অনুপাতে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। সুরেশের প্রাপ্য অংশ টাকায় কত হবে? তাহলে প্রথমে আমরা আগে কি করব না অলোক, গীতা আর সুরেশের মূলধনের অনুপাত বার করব। তাহলে দেখো অলোক, গীতা, সুরেশ কত করে দিয়েছে না 56,000, 52,000, 69,000। এই লাস্টের 3টে শূন্য আমরা বাদ দেবো। তাহলে অলোকের ক্ষেত্রে কি হচ্ছে, অলোক হচ্ছে 56:52:69। ঠিক আছে, আর কিছু যাচ্ছে না। এটাই হচ্ছে অলোক, গীতা আর সুরেশের মূলধনের অনুপাত। তাহলে সুরেশের প্রাপ্য মূলধনের আনুপাতিক ভাগার কত হবে? আনুপাতিক ভাগার হবে হচ্ছে সুরেশ কত দিয়েছে না 69 বাই এই 56 + 52 + 69 সমান সমান 69 বাই 9 আর 2 11 আর 6 17, 7 হাতে রইল 1, 5 5 10 আর 1 11 আর 6 17। তাহলে এই 69/177 এটা হচ্ছে সুরেশের মুনাফার আনুপাতিক ভাগার। ঠিক আছে, এবার কত টাকা মুনাফা হয়েছে 76,700 টাকা। এর কি হয়েছে 31% দাতব্য কাজে দান করা হয়েছে। তাহলে 31% যদি আমরা দাতব্য কাজে দান করে দিই, বাকি কত থাকলো? বাকি 100 - 31, 100 - 31 মানে 69%। এই বাকি 69%ই তিনজনের মধ্যে ভাগ হয়েছে। তাহলে 76,700 টাকা যদি মোট মুনাফা হয়ে থাকে, তাহলে বাকি মুনাফা কত ইন্টু 69/100। এই এত টাকাই হচ্ছে তিনজনের মধ্যে ভাগ হয়েছে। এবং তিনজনের মধ্যে ভাগ হওয়ার পর সুরেশ পেয়েছে কত না 69/177 অংশ। তাহলে সুরেশের প্রাপ্ত টাকার পরিমাণ 69/77 ইন্টু বাকি যে টাকাটা যেটা মূলধনের অনুপাতে ভাগ হয়েছে, তারপরে সেটা কত না 76,700 ইন্টু 69/100। 2 শূন্য 2 শূন্য কেটে গেল। 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 নং 27। এই 59 আর এটা কাটবে হচ্ছে 13 দিয়ে। তাহলে উত্তর কত হচ্ছে দেখো, এককের অঙ্ক কত হচ্ছে 3 তিরিকে 9 আর 9 9 81 1। তাহলে এখানে দেখো 1 আছে একটা আর দুটোর মধ্যে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। কিন্তু দেখো এখানে যে আমাদের উত্তরটা বেরোচ্ছে তার মধ্যে কি আছে না 23 × 13 × 69। এই 69টা মানে হচ্ছে 3 × 23। তার মানে এই যে আমার যে রেজাল্টটা বেরোবে সেটা 3 দিয়ে বিভাজ্য, কারণ তার একটা উৎপাদক 3। তাহলে দেখো এই দুটোর মধ্যে কোনটা 3 দিয়ে বিভাজ্য? 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি না সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে 5 5 10 আর 1 11 আর 2 13, 13 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে এবার এটা দেখি 6 3 9 আর 1 10 2 12, এটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক, একজন মানুষকে 12 ঘন্টায় 753 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। যদি সে 2/3 অংশ সময়ের মধ্যে ওই দূরত্বের 2/3 অতিক্রম করে, তাহলে বাকি সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য তার গতি কিমি প্রতি ঘন্টায় কত হওয়া উচিত? তাহলে দেখো 12 ঘন্টায় 773 কিলোমিটার পথ অতিক্রম করে। এবার 2/3 সময়, 12 ঘন্টার 2/3 কত না 12 × 2/3 মানে 3 4 12, 4 2 8 মানে 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টার মধ্যে সে কতটা পথ গেছে না এই দূরত্বের 2/3 অতিক্রম করেছে। দূরত্ব কত না 753, তার 2/3 মানে 2/3। তাহলে কতটা 3 দিয়ে কাটলে 3 2 6, 3 5 15,
তিন এককে তিন, দুই এককে দুই, পাঁচ দুগুণে 10, দুগুণে 4 আর একে 5, তাহলে 8 ঘন্টায় সে 502 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তাহলে বাকি 4 ঘন্টায় তাকে কত পথ অতিক্রম করতে হবে? না, এটা 753 থেকে 500 দিয়ে বাদ যাবে, তাহলে 753 থেকে বাদ দিলে হবে 2 আর একে 3, 5, 5 2 4, 251 কিলোমিটার। তাহলে 4 ঘন্টায় তাকে যেতে হবে 251 কিলোমিটার পথ। তাহলে 1 ঘন্টায় যাবে, তাহলে 251/4, 4 6 24। দেখো আর করার দরকার নেই, 6 একমাত্র একটাতেই আছে, তাহলে 62.75 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 75,400 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন এর অংশের 3 গুণ সমান সমান বি এর অংশের 9 গুণ সমান সমান সি এর অংশের 4 গুণ হয়। এর অংশের পরিমাণ নির্ণয় করো। তাহলে ধরি এ টাকা পেয়েছে, বি টাকা পেয়েছে এবং সি টাকা পেয়েছে। তাহলে কি বলেছে? না, এর অংশের 3 গুণ মানে 3a সমান সমান বি এর অংশের 9 গুণ 9b সমান সমান সি এর অংশের 4 গুণ 4c। তাহলে অতএব এ ইস টু বি ইস টু সি কত হবে? না, 1/3 ইস টু 1/9 ইস টু 1/4। এবার এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে করতে গেলে আমাদের কী করতে হবে? না, 3 9 আর 4-এর লসাগু দিয়ে গুণ করতে হবে। 3 9 আর 4-এর লসাগু হচ্ছে 36। তাহলে 36 দিয়ে যদি গুণ করে দিই, 3 12 36, তাহলে 12 ইস টু এটাকেও 36 দিয়ে গুণ করে দিই, 4 9 36, 4, এটাকেও 36 দিয়ে গুণ করে দিই, 4 9 36 ইস টু 9। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে? না, এর অংশের পরিমাণ নির্ণয় করো। তাহলে এর আনুপাতিক ভাগার হচ্ছে 12/12 + 9 + 4, 12 আর 9 21 আর 4 25। তাহলে মোট টাকার পরিমাণ কত? 75,400 টাকা। তাহলে এ পাবে ইন্টু 75,400। এবার 25 দিয়ে কাটলে 3 25 75, 0 25 1 25, 150, 6 25 150। তাহলে উত্তর কত হবে? না, উত্তর হবে হচ্ছে 12 গুণ 3016। দেখো এককের অঙ্ক করি, 6 দুগুণে 12, এককের অঙ্ক হচ্ছে 2। তাহলে এখানে দেখা যাচ্ছে এককের অঙ্কে দুটো 2 আছে, একটা হচ্ছে এটা 2 নম্বর অপশানে, একটা 3 নম্বর অপশানে। তাহলে দেখো এইবার যে গুণফলটা আসবে সেটা হচ্ছে 12 আছে যেহেতু, তার উৎপাদক হবে 3 গুণ 4 গুণ 3016। 3 গুণ 4 মানে এই সংখ্যা দুটো 3 এবং 4 দুটো দিয়ে বিভাজ্য, ধরি 4 দিয়ে প্রথমেরটা বিভাজ্য। তাহলে 4-এর বিভাজ্যতার নিয়ম কি? লাস্ট দুটো অঙ্ক 4 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এখানে 92 লাস্ট অঙ্ক, তাহলে এটা 4 দিয়ে বিভাজ্য, এটার 32, এটাও 4 দিয়ে বিভাজ্য। তাহলে 4-এর বিভাজ্যতার নিয়ম অনুযায়ী আমি বাদ দিতে পারলাম না। তাহলে 3-এর বিভাজ্যতার নিয়ম দেখি। 3-এর বিভাজ্যতার নিয়ম কি? না, অঙ্কগুলো সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে 6 এর 3-এ 9, 9 এর 3-এ 12, 13 14, এটা 3 দিয়ে বিভাজ্য নয়, অতএব তাহলে এটা হবে না। তাহলে উত্তর এটা 3 দিয়ে বিভাজ্য কিনা দেখে নিই। 6 এর 3-এ 9, 9 আর 1-এ 10, 10 আর 9-এ 19, 19 আর 2-এ 21, অতএব এটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক, নিচের কোন সংখ্যাটি 77435932 নিঃশেষে ভাগ করে? মানে এই 10 6 7 বা 3 কোনটা দিয়ে এই পুরো সংখ্যাটা পুরোপুরি বিভাজ্য? ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখি 10 দিয়ে এটা বিভাজ্য কিনা। আমরা কি জানি? না, 10-এর বিভাজ্যতার ক্ষেত্রে শেষে 0 থাকতে হবে, অর্থাৎ এই অঙ্কটা শেষে 0 নেই, অতএব এটা 10 দিয়ে বিভাজ্য নয়। এবার হচ্ছে 6 দিয়ে বিভাজ্য কিনা। 6 দিয়ে বিভাজ্য হতে গেলে আমাদের কি করতে হয়? না, 3 অথবা 2, 3 এবং 2 দিয়ে বিভাজ্য হতে হয়। ঠিক আছে, তাহলে 2 দিয়ে বিভাজ্য হতে গেলে আমার শেষে থাকবে হচ্ছে অঙ্কটা যে থাকবে সেটা জোড় সংখ্যা হতে হবে। এখানে দেখো শেষ অঙ্কটা হচ্ছে 7 মানে বিজোড়, তার মানে এটা 6 দিয়েও বিভাজ্য নয়। এইবার রইল 7 আর 3। তো আমরা কি 3 দিয়ে বিভাজ্যতার নিয়মটা কি জানি? 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা তাই করি। 5 4 এ 9, 9 আর 5 এ 14, 14 আর 7 এ 21, 21 1 এ 22, আর 22 আর 4 এ 26, 1 এ 27, 5 এ 32, 1 এ 33। তাহলে দেখো যোগফল হচ্ছে অঙ্কগুলো 33, 33 3 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। উত্তর 4। আর যদি 3 দ্বারা বিভাজ্য না হতো তাহলে অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হতো।